যে শেখ হাসিনার সাথে যে কথা হয়েছে সেখানে মানে সামরিক শাসন জারিরও একটা মানে গভীর ষড়যন্ত্রের কথা তিনি বলছিলেন। মানে শাহাবুদ্দিন চুপ্পুকে আমরা দেখেছি যে প্রথম দিন যখন সংসদে উনি বক্তব্য রাখছিলেন, হাসিনার বিরুদ্ধে যে বক্তব্যগুলো দিয়েছেন, এরপরে আসলে বিএনপি কি আশা করেছিল? তিনি কি আসলে হাসিনার বিপক্ষে চলে যাবেন? এখন হাসিনার সাথে আবার ভালো সম্পর্ক কি করে হলো? এই প্রশ্নগুলো সামনে এসেছে। তা আপনার কাছে শুনতে চাই যে উনি কিন্তু মনের আক্ষেপ নিয়েই চলে গেছেন। আহ কারণ উনি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অনেক ধরনের অত্যাচারের কথা উনি বলেছেন, কিন্তু তখন কিন্তু উনি পদত্যাগ করেননি, কিন্তু এখন ওনাকে বাধ্য করা হয়েছে। তো সব মিলে আপনার বক্তব্য, যদি আমি একটু লম্বা করে আলোচনা করলাম, আপনার কাছে শুনতে চাই আপনার বক্তব্য। প্রথমে এই ওনার ব্যাকগ্রাউন্ডটা একটু বলতে হয়। উনি গ্রুপ হুম 77, উনি গ্রুপ 77 ওনার লিখিত পরীক্ষা না, ভাইবার উপরে ভিত্তি করে উনি কিছু শর্ট কমিশনের মতো একটা শর্ট লিস্ট করে তাদেরকে বিচার বানানো হয়েছে, ডিস্ট্রিক্ট জাজ মুন্সিফ বানানো হয়েছে। প্রথমে উনি কিন্তু পরীক্ষা দিয়া আসেন না, শুধু ভাইবা দিয়া। এটা গ্রুপ 77 বলা হয়েছে। এই 77 জন লোককে ঢুকাইছে ওই সময়। তারপরে আসি হুম যে উনি ইয়েতে কি করে গেলেন, দুদুকে কি করে গেলেন। দুদুকে এই পোস্টটা আগে ছিলেন না। দুদুকে গোলাম রহমান হুম সাহেব আমার আত্মীয়, উনি এই পোস্টটার জন্য বললো যে এটা জুডিশিয়ারি, যেহেতু জুডিশিয়ারি কাজ কারবার থাকে, জুডিশিয়ারি একটা লোক যদি এখানে মেম্বার থাকে তাহলে কাজটা ভালো ইয়ে হয়। দুদুকের যারা আছে চেয়ারম্যান বা অন্যরা যারা আছে তাদের জন্য সুবিধা হয়, যে ল ব্যাকগ্রাউন্ডের একটা লোককে যদি ওখানে নেওয়া হয়। তো এই পোস্টটা আগে কোনো ছিল না দুদুকে, এটা গোলাম রহমান সাহেবই করলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে এই পোস্টটা উনি স্যাংশন করালেন। স্যাংশন করার পরে যখন এখানে নিরপেক্ষ একজন লোক নিবে, উনি গোলাম রহমান সাহেবকে ফোন দিয়েছেন শেখ হাসিনা। গোলাম রহমান সাহেব ফোন দিয়ে বলছে যে সুপ্পু আমাদের লোক, সুপ্পু এখানে নিয়ে নাও, নিয়ে নেন আপনি। তো গোলাম রহমান সাহেব তখন বললেন যে ওর ইন্টিগ্রিটি সম্বন্ধে অনেক খারাপ ধারণা আছে। তো ওইরা ও তার যখন মুন্সিফ হয়েছে সেই সময় সে কিন্তু সব কাগজপত্র এবং মুক্তিযুদ্ধের যে কাগজ দেওয়া হয়েছে সেটা সঠিকভাবে দেওয়া হয়নি, এবং তার হুম ফলশ্রুতিতে তাকে এখান থেকে রিটায়ার করা হয়েছে। এটা অনেকে জাতি জানার জন্য আমি বলছি, যেহেতু আমার গোলাম রহমান আমার আত্মীয়, সেই জন্য আমি ওই ঘটনাগুলি জানি, সেই জন্য বললাম। তো এরপরে যখন ওখানে বসলেন তখন সে করতে কি, ওইখান থেকে অফিসিয়াল রেকর্ডে না রেখা বিভিন্ন কোম্পানিকে বিভিন্ন সিটি দেওয়া শুরু করলেন। তারপরে তার হুম একটা এজেন্ট আছে, এই লোকটার নামটা আমি এখন বলতে চাচ্ছি না, কারণ যে লোকটার মাধ্যমে করছে এই লোকটা আমাকে আবার খুব ইয়ে করে। তো ইয়ে করলে কি আমি সেটা মাফ করবো না, এটা ব্যক্তিগত যায়, আমি সেই জন্য তার নামটা বললাম না। তখন ওই ব্যবসায়ীর লগে সে যোগাযোগ করে অন বিহাফ অফ হুম চপ্পু। যার পরে সেখানে নেগোসিয়েশন করে সে 4 থেকে 500 কোটি টাকা এই দুদক থেকে কামিয়েছে। তারপরে গোলাম হুম রহমান সাহেব প্রধানমন্ত্রী নিজে পার্সোনালি দেখা করে তার ব্যাপারে রিপোর্ট করছে যে আমারে বিদায় করে, নালে এরকম করে 2-4টা করবেই, ওরে ওরে ইয়ে করতে দাও, তুমি বকা দিয়ে দিও আর আমি বলে দেবো। হুম তার মানে এত তার লগে খয়েরকা ছিল। হুম এটা দরকারে গোলাম রহমান সাহেব এখন আছে জীবিত, ওনারে গুলশানে আছে, ওনারে জিজ্ঞাসা করলে এই তথ্যগুলি সত্যি কিনা যাচাই করা যেতে পারে। তারপরে আসলে এখানে আসার পরে যে লোকটাকে ছবি নামায় দেওয়া হইলো, কোনো একটা আত্মমর্যাদা সম্পন্ন একটা যে রিক্সাওয়ালাকে এভাবে আহ্বান করে, সে কিন্তু রিয়াক্ট করতো। হুম তাকে বিদেশে যাইতে দেয় না, সে নিজে বলছে, তার ছবিটা নামাইছে। সে 3 মাস পরে বলছে উনি অপমানিত বোধ করছে, এরকম একটা লোক। তারপরে শেখ হাসিনাকে কদমবুচি করতে চাইছে, উনি কদমবুচি নেয় না, সেটা তো নিজের মুখে বলছে, এটা বলছে। আমাদের দুর্ভাগ্য এরকম একটা প্রেসিডেন্টকে আমরা নাম্বার 1 ব্যক্তি আমরা বানাইছি। এরা যারা নিয়োগ করছে হুম এটা এই যে এদের জন্য জাতির লোকে তামাশা করার জন্য, আমি সরোয়ার ভাইয়ের সাথে একমত। এটা এদের এদের জন্য বিচার করা উচিত, এদের যারা এইসব লোকজনকে নিয়ে আসছে, এরকম একটা খারাপ লোককে নিয়ে আসছে। তার কনজুগাল লাইফ হচ্ছে খুব খারাপ অবস্থা। ছেলেও তার কথা বলে না, ছেলেরাও বহুবার বিয়ে করে তালাক দিয়ে আবার ফিল্ম করছে। সেখানে সে প্রভাব খাটাইয়া কিন্তু ওই যে ইয়ের জন্য, ফিল্মের জন্য কিছু তথ্য মধ্যে কিছু ফান্ড দেওয়া হয়, সেই ফান্ড সেখানে করানো হয়েছে। এরকম একটা হুম লোককে আমার দুর্ভাগ্য হলো আমরা এই দেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে আমাদের আমাদের লজ্জা লাগে যে এই ধরনের লোক আমাদেরকে নাম্বার 1 ব্যক্তি হচ্ছে, এদেরকে আমরা মোহামেন না বলতে হচ্ছে গেল এটা। হুম আর আর আসে ওনার বিরুদ্ধে যে কথাটা আসছে, অ্যাকচুয়ালি ওনাকে এত কিছুর পরও বিএনপি কেন তাকে ডাইজেস্ট করছে, বিএনপি ডাইজেস্ট করছে। এখন উনি ওইখানে যাওয়ার পরে আওয়ামী লীগের অনেক লোকের সাথে, যে বিভিন্ন জায়গা থেকে আমরা যে খবর পাচ্ছি, সেইখানে উনি যোগাযোগ করছে আওয়ামী লীগের লোকের সাথে। শেখ হাসিনার পক্ষ থেকে একজনের সাথে যোগাযোগ করছে, যোগাযোগ করে হুম তাকে আওয়ামী লীগ তারা পরামর্শ দিচ্ছে ইমার্জেন্সি ডিক্লেয়ার করে আর্মির সহযোগিতা নিয়ে একা মধ্যবর্তী ইলেকশন দিয়ে দিলে তাহলে আওয়ামী লীগের অংশগ্রহণমূলক ইলেকশনের মধ্যে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, তাহলে তাদের এটা হয়ে যায়, আওয়ামী লীগে সার্ভ করবে।
এবং আগে তো তাদের আওয়ামী লীগকে সার্ভ করবে এই জন্য নিছে, বলছে তোমার পাপের কাপ্পারাটা দাও, তোমার পাপের কাপ্পারা দাও, তোমার যে অ্যাপয়েন্টিং অথরিটিকে তুমি সার্ভ করতে পারো না, তাদেরকে পলায়ন করে যাইতে হয়েছে, সব লোককে রক্ষা করতে পারো না, বাড়িঘর রক্ষা করতে পারো না, এখন তোমার একটা সুযোগ আছে কাপ্পারা দেওয়ার জন্য, তুমি ওই পিছিলা পাপ থেকে মুক্ত হওয়ার জন্য। এই কথোপকথনগুলি সরকারের কাছে চলে আসছে। চলে আসার পরে সরকার এত দ্রুত কেন করলো? এতদিন রসগোল্লা ছিল, এখন কেন তিতো হয়ে গেল? তৃতীয় হলো যখন গায়ের মধ্যে সরাসরি আঘাত। আমরা কিন্তু বহুদিন আগে থেকে মিডিয়ায় বলছি যে ও সুযোগ পেলে কিন্তু এরকম ঘটনা ঘটাবে। এখনো হাসিনার প্রশাসন থাইকা হাসিনার রাষ্ট্রপতি থেকে, আমি এই চ্যানেলও বলছি, নিশ্চয় স্মরণ আছে আমার সঞ্চালকের, যে আমি এই কথাটা বারবার বলছিলাম যে এরকম একটা লোকের নিয়ে আমরা একে রাখা হচ্ছে, এবং এটা বিএনপি কিন্তু আত্মঘাতী করতেছে। বিএনপি এখন এটা খেলা করতেছে, মনে করতেছে সে কিছুই করতে পারবে না, সে এমন কিছু করবে বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। আমি এ প্রসঙ্গে আরেকটা কথা বলি যে জাসের নুরুল ইসলাম, উনাকে এরশাদ সাহেব সিদ্ধান্ত নিল তাকে প্রেসিডেন্টের পদ থেকে করে বাদ দিবে। তো তখন বললো যে তারকে একটা বরখাস্ত করা একটা চিঠি লিখে নিয়ে আসো। ক্যাবিনেট সেক্রেটারি ছিল তখন সাদাত আমাদের বন্ধু ছিল, উনি নিজে আমাকে বলছে। তারপরে উনি বললেন যে না, একটা বিচারপতি তার এইভাবে অপমান করার দরকার নাই, আমরা ওনাকে বললে উনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করছে, এটা করবে। তো উনি চিঠিটা লেখা নিয়ে গেছে। ইরশাদ সাহেব তখন বলছেন তুমি যাচ্ছ, ও কিন্তু সহজ লোক না, ও কিন্তু আমি বুঝে গেছি সহজ লোক, সে কিন্তু পদত্যাগ করবে না, তাহলে বরখাস্ত করতে হবে। তো উনি বলে স্যার দেখি না একটু একটা লোকের বিচারপতি আফটার অল, ওনাকে বরখাস্ত করলে জিনিসটা সুন্দর দেখায় না। তখন ক্যাবিনেট সেক্রেটারি নিজে ড্রাফট করে একটা চিঠি নিয়ে গেছে, উনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করবে। এটা ওনার কাছে নেওয়ার পরে বলে এটা কি? বলে স্যার আমার আপনার পদত্যাগ। কেন পদত্যাগ আমার? বলে স্যার আমার স্বাস্থ্যগত কারণ দেখে। বলে আমার স্বাস্থ্য আমি জানি না, তুমি জানো? আমার স্বাস্থ্য ভালো, আমি দেখতেছি, তুমি বলো যে স্বাস্থ্য খারাপ হয়েছে। সে সাইন করে নেয়। সাইন না করে শাহাদাত সাহেব রাষ্ট্রপতির কাছে কেমনে বলবো, কারণ ওর পক্ষই তো ওইটা বলছে। তখন শাহাদাত সাহেব যাইয়া যখন এরশাদের ওখানে গেছে, এরশাদ তো খুব এই ব্যাপারে দূরদর্শী, খুব দেখে বুঝছে যে নুরুল ইসলাম তো সাইন করে না। কি বলছি না সাইন করবে না, আমার এটা শাহাদাত সাহেব বলছে, আমি সেটা বললাম। তা বলে যে বলে স্যার আপনার কথা, আপনার ধারণাই সঠিক, বরখাস্ত করে দাও। তো এখানে বিএনপি হঠাৎ করে ওনাকে এতদিন রাখলো, হজম করলো, যেখানে এনসিপি চিলড্রেন পার্টিরা দাবি উঠেছে, অন্যরা দাবি উঠেছে তারে বরখাস্ত করার জন্য হাসিনার রেসপন্সার কি করে রাখবো, সেখানে তখন তাদের কাছে একটা মজা লাগছে। এখন মজা হচ্ছে গায়ের মধ্যে যখন কামড় দিতে আসছে তখন তাই তাদের নড়ে চড়ে পড়ছে। এখানে আসল রহস্য, স্বাস্থ্যগত কিছুই না। ওনার পদত্যাগ পত্রটা আমি আমাদের সঞ্চালকের কাছে পাঠাইছি, ওখানে যে লেখা আছে মনে হয় না উনি মানে স্বতঃস্ফূর্ত ভাবে সিগনেচার যে করছে, ওনার লেখাটাই বোঝা যাচ্ছে মনে হয় ওনারা জোর করে কেউ সাইন করাচ্ছে, ওনার সিগনেচার মধ্যে বলা যায়। আর ওখানে নিজে উনি তো বলেছে কিছু কিছু পত্রিকাকে ইঙ্গিত দিয়েছে যে বুঝে নিতে, তারপরে মানে ওনার যারা একটু বিচক্ষণ তার রেজিগনেশন লেটারটা দেখলে উনি হাতে লেখছে, ওটা পুরাটা টাইপ করছে। এটা কোনো ডিউ লেটার না, এটা রেজিগনেশন, এটা নিজে হাতে লিখতে হবে না। টাইপ হলে পুরাটা টাইপ, হাতে লেখলে পুরাটা হাতে লেখা হবে, এটা তো ডিউ লেটার না। সুতরাং কোনটা ডিউ লেটারের মধ্যে নিজে হাতে জনাব বলে কাউকে সম্বোধন করে সেখানে লেখে নিজে হাতে, সিগনেচারটা শুধু করে। আর যদি রেজিগনেশন লেটার হয় টাইপ করলে পুরাটা টাইপ হইতে হবে, এর কিছু হাতের লেখা কিছু ইয়েটা হয় না। এটা গেল এটা। আরেকটা জিনিস হলো, যাক এখন দেরিতে হলে তারা বুঝছে বা তার তথ্যটা তারা সরবরাহ করছে, তার পিছনে লোক লাগাই রাখছিল, সে কি করছে ওখানে যাইয়া, সে ওখানে তার যে চিকিৎসার জন্য সময়টা অতিরিক্ত সময় সেখানে ব্যয় করছে, বিভিন্ন লোকের সাথে সে যোগাযোগ করছে, যে সে দেখছে যে একটা আমাদের হিউম্যান ক্যারেক্টার কি, মরার আগে পাশের বাড়ির জমিটা কিনতে চায়। তো সে মনে করছে আমি তো চলে যাবো যদি ওই ফর্মুলায় পড়ে, আগে তো বিএনপির লোকে এদের লোকে বাহ করে সে এতদিন পর্যন্ত থেকে গেল, আবার যদি আরেকটা ইয়ে দিতে পারে, গড় দিতে পারে, আরেকটা যদি চক্করে ইয়ে করে দেয়, তাহলে সে আবার হয়তো তারে আশ্বাস দিচ্ছে, আবার তারা যদি মধ্যবর্তী ইলেকশন হয় তারা আবার রেখে দিবে। আওয়ামী লীগের আশ্বাসও দিচ্ছে তারা, এরকম শোনা যাচ্ছে আর কি।